আওয়ামী বাম মহল একটা কথা ৮০ দশকে বলতো, সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি। কিন্তু তথাকথিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো, প্রবল জনপ্রিয় ন্যারেটিভ হয়ে উঠলো? কেন দামি রাজনীতিগুলো মার খেয়ে গেল? বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোনোভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে, এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে। কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতার জায়গা করে নিল? আর কেনই বা আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝবো, এবং এই রাজনীতির আদৌ কোনো ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা? এই যে ভারত বিরোধিতা, এটা কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে? না, একেবারেই না। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে, তার চেয়ে বেশি দেশের ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা, মতবাদ বা আইডিওলজির বিরুদ্ধে। এই কারণেই এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় হয়ে থাকতে পারেনি। দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতির স্টেক হোল্ডার হয়েছে, এবং তাই হাসিনা পালায় যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে। সেই জন্যই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয়, কিন্তু দিল্লি বললে যদি আবার দিল্লি রাগ কইরা বসে, সেজন্য আবার বলে পিন্ডি নয়, বুঝছাও? দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আর একটু বুঝায় বলি, ধরেন মেক্সিকো হয়তো আমেরিকাকে পছন্দ করে না, কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে কি না? চলে না। কেন? কারণ মেক্সিকোর ভিতরে আমেরিকায় যাইতে চাওয়া মানুষের সংখ্যা অনেক, কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মতাদর্শে আমেরিকার তাবেদারি করার ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নাই। অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে, আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে, ওটা মেক্সিকোর ছিল, কিন্তু আমেরিকায় কি এমন কোন মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ ভাবে না? এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখব মেক্সিকো আমেরিকায় ওই না থাকা দুই ব্যাপারই এইখানে খুবই সক্রিয়। না থাকা কি ব্যাপার? আগে যেটা কইলাম সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তার ঐতিহাসিকভাবে অংশ মনে করে, এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয়। আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তুমুল ভাবে আছে, কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের মতো অ্যান্টি ইন্ডিয়া পজিশন ততটা গুরুত্ব নাই। কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া প্রীতি নাই, বাংলাদেশের মধ্যে আছে। যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে, পাকিস্তানকেও ঠিক তেমনি দেখে, কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই, বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে। বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগ, সিপিবি, বাম, নাস্তিক ভারতের রাজনীতিটা করে। তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না। বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান লেসপেন্সার, আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয়। পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি। এটাই তফাৎ। বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান লেসপেন্সাররা কি বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে? না, তাদের হাতে আছে মতাদর্শ, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ, প্রগতিশীলতা, এই সমস্ত মতাদর্শ নিয়ে। প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ। আপনি দেখেন আজকের ভারত তার ভিতরের কয়েকটা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন, যেমন তামিল জাতীয়তাবাদী আন্দোলন, খালিস্তান নিয়া, নাগা জাতীয়তাবাদী আন্দোলন নিয়া, মণিপুর নিয়া, তেলেগু জাতীয়তাবাদী আন্দোলন নিয়া। ভারতীয় ইউনিয়ন অটুট থাকবে কিনা তা সামলাইতে দিল্লি খুবই বিপাকে। কিন্তু এদিকে বাঙালি জাতীয়তাবাদের হাতে একটা পুরা দেশ থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে ভারত কিন্তু মোটেও চিন্তিত না। সে মনে করে না যে পশ্চিমবঙ্গ সুইটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে, বড় উল্টা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ভারতের যত খাতির। খুব অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের জনতার ধাক্কায় পালায় বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে আশ্রয় পেয়েছে, অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবিড় খালিস্তান জাতীয়তাবাদের মতোই শক্তিশালী, ভারতের জন্য হুমকি। পশ্চিমবঙ্গ ভারতীয় ইউনিয়ন থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয়ে তো চিন্তিত থাকার কথা ভারতের, কিন্তু চিন্তিত আছে কি না? তাহলে ঘটনাটা কি? কেন এমন? বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে, কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না? এই ব্যাপারটা বুঝতে আমাদের যাইতে হবে একটু পিছনে। ইংরেজ উপনিবেশিক শাসনে, কলোনিয়াল শাসনের রাজধানী কলকাতার দিকে নজর দিতে হবে কিছুটা। তারপরে 1885 সালে কংগ্রেস জন্ম নেওয়ার পরের রাজনীতির দিকে নজর দিতে হবে। 1900 সালের পরে তো অবশ্যই, তারও আগে
1857 সালের মহাবিপ্লব, যেটাকে সিপাহী বিপ্লব বলে ইন্ডিয়ানরা, ওই সময় থেকে ব্রিটিশ ইন্ডিয়া শব্দটা আপনি বারবার পাবেন। মনে হবে যেন এটি স্বাভাবিক। আগেও যেমন এমন নামেই ডাকা হইতো। সিপাহী বিপ্লবের আগে ভারতকে ব্রিটিশ ইন্ডিয়া বলে ডাকা হইতো কি না। ইংরেজদের নথিপত্রেও আগে হিন্দুস্থান লেখা হইতো, ব্রিটিশ ইন্ডিয়া না। মোগল আমলে এই নামটা স্থায়ী হয় এবং সেটাই চলতেছিল। কিন্তু 1857 সালে সিপাহী বিপ্লবের পরে যখন মোগল শাসনের অবসান হইয়া হিন্দুস্থান ব্রিটিশ শাসনের অংশ হয়, তখন হিন্দুস্থানের পরিবর্তে ব্রিটিশ ইন্ডিয়া ধীরে ধীরে আনুষ্ঠানিক হয়ে ওঠে। তবে তারও আগে ওরিয়েন্টালিস্টরা হিন্দুস্থানের পরিবর্তে ইন্ডিয়া নামে ডাকতে শুরু করে। এই বদলের একটা জটিল অর্থ আছে। কি সেটা বুঝা দেখি, খুব খেয়াল করে নজর করবেন। হিন্দুস্তান শব্দটার ভেতরে ফার্সি আছে, এমনকি শব্দটাই ফার্সি হিন্দুস্তান শব্দটা, কিন্তু অর্থে এটা অত্যন্ত লোকাল, আবার স্থানীয়। এতে হিন্দু শব্দটা আছে, কিন্তু সেটা আবার ধর্মীয় না। হিন্দুস্থানের মধ্যে হিন্দু শব্দ যেমন আছে, তেমনি ফার্সি প্রভাবে আসা ইসলামও আছে। এখানে দেশি বিদেশি বিভাজন নাই, উপনিবেশকারী এবং উপনিবেশিত নাই। মোগল প্রশাসনিক এবং সামরিক আমলাতন্ত্রে কিন্তু হিন্দুরা সংখ্যায় বেশি ছিল, বেশ শক্তিশালী অবস্থানেই ছিল। দিল্লি সেই মুঘল আমল থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ শহর। মোগলদের বিরুদ্ধে অনেক মুসলমান যুদ্ধ করছে। ধর্ম এখানে রাজনৈতিক বন্ধু বিরোধিতায় তেমন প্রভাব ফেলতে পারেনি, বরং মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির বিভেদ ছিল। সেই বিভেদে আওরঙ্গজেব তার দরবারে শিয়াদের হটায় হিন্দু অভিজাতদের বেশি করে স্থান দিয়ে দিয়েছিলেন। বিষয়টা কোনোভাবেই হিন্দু মুসলমান দ্বন্দ্ব ছিল না। হিন্দুস্তান ধর্ম নির্বিশেষে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় ছিল। মুসলমানদের মধ্যেও হিন্দুস্তান সব নামটা ধর্মভাব আনত না। আল্লামা ইকবাল লেখেন, সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা। জোশ মালিহাবাদী একজন তীব্র জাতীয়তাবাদী কণ্ঠস্বর ছিলেন মুসলিম। তার অনেক উর্দু কবিতায় হিন্দুস্তান শব্দটা ব্যবহার করছেন স্বাধীনতার আগে এবং পরে। তুঝে আউর কিসকি হায়, হিন্দুস্তান তেরা হায়। তোর আর কিসের দুঃখ আছে, হিন্দুস্তান তো তোরই দেশ। ফয়েজ আহমেদ ফয়েজ, যদিও তিনি পাকিস্তানের নাগরিক হয়েছিলেন, তার কবিতায় ভারত বুঝাইতে হিন্দুস্তান শব্দটা ব্যবহার করছেন বারেবার। হিন্দুস্তানকে সামন মে হামনে ভি বাহার দেখতে হয়। হিন্দুস্তানের বাগিচায় আমরাও একদিন বসন্তের রং দেখেছি। কিন্তু ইন্ডিয়া নামের এই ধারণাটা সরাসরি সেই বেদ পুরাণের প্রসঙ্গ, একটা আর্য সভ্যতা। তাই ইন্ডিয়া মানে ভারত, মহাভারতের ভারতের রাজত্ব। সেই পুরাণে ওই অঞ্চল আজকের ভারতের মহারাষ্ট্রের একটা অংশ হইলেও আজকের হিন্দুত্ববাদীরা যে ইন্ডিয়া ভারত নির্মাণ করে, তাতে হিন্দুকুশ পর্বতমালার পূর্বে হিমালয়ের দক্ষিণের সমগ্র ভূখণ্ডই ভারতের এলাকা। ফলে এই সমগ্র ভূখণ্ড হিন্দুদের স্বাভাবিক আবাসভূমি, ন্যাচারাল হ্যাবিটেট। দেখেন, এটাই কিন্তু ইসরায়েলের দাবি। সে ধর্ম থেকে ধইরা নিছে এইটা তার প্রমিজ ল্যান্ড ইসরায়েল। এই ধারণায় ভারতের সেই ভূখণ্ডে বারবার আক্রমণ হয়েছে, সেই আলেকজান্ডার থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম পর্যন্ত। লক্ষ্য করার বিষয়, যে আলেকজান্ডার বা আধুনিক ইংরেজরা তারা আর্য, ফলে হিন্দুদের বংশগত আত্মীয়। কিন্তু আরবরা সেমেটিক, মধ্যপ্রাচ্য থেকে আসছে। উপরন্তু রাজা আলেকজান্ডার এখানে কোনো ধর্ম রেখে যায়নি, কিন্তু আরবরা ইসলাম নিয়ে আসছে এবং ছড়াইছে হিন্দুদের স্বাভাবিক আবাসভূমিতে। এইটা একটা অন্যায় করে ফেলছে মুসলমানেরা। তাই আরবরা বিদেশি, ইসলাম বিদেশি, ইনভেডার, আক্রমণকারী। আলেকজান্ডার ইনভেডার না, ইংরেজরাও ইনভেডার না, ইনভেডার মুসলমানেরা, তারা বহিরাগত। আপনাদের মনে আছে বর্ষা বিপ্লবের আগে আমি পাঠ্যপুস্তক নিয়ে এপিসোড বানাইতেছিলাম। আমি দেখাইতেছিলাম কিভাবে বাংলাদেশের পাঠ্যপুস্তকে মুসলমানদের বহিরাগত হিসেবে দেখানো হয়েছে। এটাই ইন্ডিয়ার গ্র্যান্ড প্ল্যান। ও বাংলাদেশের জনগোষ্ঠীকে একেবারে ইন্ডিয়ান বানাই ফেলতো পুরাই মননে। অর্থাৎ হিন্দুস্তান নামের মধ্যে যে শত্রুর অনুপস্থিতি ছিল, সেই শত্রুকে খুঁজে পাওয়া গেল ইন্ডিয়া বা ভারত এই নামের ধারণার মধ্যে। 19 শতকের দ্বিতীয়ার্ধে যে ইন্ডিয়ান ন্যাশনালিজম গড়ে উঠতে দেখি আমরা, তার গোড়ায় সেই হিন্দুত্ববাদী চিন্তা। সেই কারণে এটা ইন্ডিয়ান ন্যাশনালিজম, হিন্দুস্তানি ন্যাশনালিজম হইতে পারেনি। এবং হিন্দুত্ববাদের উপরে নির্ভর করতে গিয়া ইন্ডিয়ান ন্যাশনালিজমকে একটা বিশ্বাসঘাতকতা করতে হয়েছে। 1857 সালের সেই মহাবিপ্লবের সাথে সিপাহী বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়েছে। সে বিশ্বাসঘাতকতা না করলে হিন্দুস্তান সেইরা ইন্ডিয়ান হওয়া যেত না। বিশ্বাসঘাতকতা কি? কংগ্রেস, বিজেপি কেউ স্বীকার করে না যে সিপাহী বিপ্লব আসলে নিছক সিপাহীদের বিপ্লব ছিল না, এটা বিদ্রোহ ছিল না, এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল। ভারতীয় জাতীয়তাবাদের প্রথম প্রজন্ম দাদাভাই নওরোজি, গোখলে, রনারে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ সিপাহী বিপ্লবকে একটা বিদ্রোহ হিসেবে সেনা অসন্তোষ বলে চিহ্নিত করছেন, জাতীয় মুক্তি সংগ্রামের অংশ হিসেবে করেন নাই। এদের ব্যাখ্যায় ছিল সিপাহীরা ছিল অনিয়ন্ত্রিত, ধর্মান্ধ, কুসংস্কারগ্রস্ত, যারা আধুনিক জাতীয় চেতনার ধারক না। অথচ বাস্তবে 1857 সালের বিদ্রোহে ধর্ম, সংস্কৃতি, ইতিহাস এবং ভূমি রক্ষার সংগ্রামে এক হয়ে গেছিল হিন্দুস্তানবাসী। এটা একটা জনযুদ্ধের রূপ নিয়েছিল।
উত্তর এবং মধ্য ভারতে। ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, বিশেষ করে নেহেরু গান্ধী পরবর্তী রাষ্ট্রীয় বয়ানে সিপাহী বিপ্লবকে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখাইছে, যেন এটা জাতীয় মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় কোনো গুরুত্বপূর্ণ মাইল ফলকই ছিল না। স্কুলের বই ইন্ডিয়ায় দেখানো হয় যে সিপাহীরা শুধু ধর্মীয় কারণে ক্ষুব্ধ ছিল, রাজনৈতিক লক্ষ্য ছিল না। গল্প বানানো হয় গান্ধী প্রথম সত্যিকারের জাতীয়তাবাদ আনছেন 1947 সালে। তাই কংগ্রেসের গান্ধী নেহেরুর তৈরি রাষ্ট্রের নাম ইন্ডিয়া এবং ভারত হিন্দুস্তান হইতে পারেনি। তাদের জাতীয় সঙ্গীত হইতে পারেনি সারা জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা। মহাভারতের ধারণা ভারত রাষ্ট্রের গোড়া হওয়ার কারণেই নেহেরু কংগ্রেসের জন্য ইউনাইটেড ইন্ডিয়া প্রয়োজন হয়ে দাঁড়াইছিল। সেই কারণে জিন্নার কনফেডারেট ইন্ডিয়া গঠনের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে, বা বাংলাদেশ নামে আলাদা একটা রাষ্ট্রের ধারণা জিন্না মানলেও কংগ্রেস নেহেরু তা মেনে নেয় না। এই জন্যই সিকিম বা হায়দ্রাবাদ দখল করতে হয়েছে নেহেরুর কংগ্রেসকে, ভুটানকে করদ বানাইতে হয়েছে, সমস্ত প্রিন্সলি স্টেটকে খাইয়া ফেলতে হয়েছে, শেষে কাশ্মীরকেও খাইয়া দিছে। খেয়াল করলে দেখবেন ইন্ডিয়া একটা কান্ট্রি ইন মেকিং। 1947 সাল তার আধুনিক সূচনা বিন্দু মাত্র। একটা নদীর যেমন চর জায়গায় নতুন জমি হয়, তেমন ভারত ক্রমাগত তার বর্ডার বাড়াইছে, তার ভূমি বাড়াইছে। 1948 সালে 82,000 বর্গ মাইল এলাকার নিজাম শাহী হায়দ্রাবাদ রাজ্য আক্রমণ করে দখল করে নেয়। জম্মু কাশ্মীর 16,309 বর্গ মাইল এলাকা, জুনাগড় রাজ্য 3,337 বর্গ মাইল এলাকা, 1961 সালে গোয়া রাজ্য 1,429 বর্গ মাইল এলাকা, 1975 সালে সিকিম রাজ্য 2,740 বর্গ মাইল এলাকা। বাংলাদেশকে যদিও যুক্ত করে নাই, কিন্তু তাকে একটা করদ রাজ্য বানাইছে। বাংলাদেশকে ধরলে সর্বমোট 1,62,405 বর্গ মাইল এলাকা সামরিক অভিযান চালায় দখল করে ফেলে। এই এলাকা জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি। এর মধ্যে 1,05,084 বর্গ মাইল এলাকা নিজের সাথে অফিসিয়ালি অ্যানেক্স করে নেয়, মানে নিজের ভূমির অংশ করে নেয়। আজকাল ভারতে কংগ্রেস আর আরএসএস বিজেপি অনেকের কাছে খুব আলাদা মনে হতে পারে, কিন্তু বিজেপি আদতেই কংগ্রেসেরই একটা বিবর্তিত বাছুর। কারণ সেই হিন্দু জাতীয়তাবাদীদের তৈরি ইন্ডিয়া দুইটারই স্বপ্নের শরিকির নাম। সেই কারণে গান্ধী যেমন গরুর হেফাজতি হয়েছিলেন, তেমনি ইন্দিরাও বাছুর গাইমা দিয়া তার নির্বাচনী পোস্টার বানাইছিলেন। গোরক্ষা আন্দোলন তো আসলে গান্ধীর রাজনীতি। হিন্দুস্তান ভাগ হইয়া ইন্ডিয়া হওয়ার এই আলাপের প্রয়োজন আছে কলোনিয়াল কলকাতা বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেওয়ার ঘটনাটা বোঝার জন্য। কারণ ওই বাঙালি জাতীয়তাবাদের গোড়ায় সেই হিন্দু জাতীয়তাবাদী। এই কারণেই এটা খালিস্তান বা দ্রাবিড় নাগা জাতীয়তাবাদের সমপর্যায়ের ঘটনা না, এবং এই কারণে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই দিল্লি ইন্ডিয়ার। কলোনিয়াল কলকাতায় বাঙালি জাতীয়তাবাদ গড়ে তোলার সবচেয়ে বড় কারিগর কে, এটা না চিনলে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার পুরো রাজনীতিটা বোঝা